সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। গ্রিন বাংলা চ্যানেলের কলাকুশলী সকল দর্শক শ্রোতা এবং দেশবাসীকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান, ঈদ আনন্দ আড্ডা। তো আমাদের সাথে আড্ডা স্টুডিওতে যুক্ত হয়েছেন দুজন গুণী লোক। একজন হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মনিরুল মনি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাধারণ সম্পাদক UNIS হিন্দি। তো উনি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন রমজান মাহমুদ, বিশিষ্ট লেখক, সম্পাদক, কিশোর কাগজ, বাংলাদেশ থেকে যুক্ত আছেন। তো আমরা একটু পরে ওনাদের সাথে কথা বলবো, গান শুনবো, কবিতা শুনবো। তার আগে জানিয়ে রাখি যে আপনারা যারা মেইলের মাধ্যমে আমাদের সাথে প্রবাস থেকে বা দেশ থেকে যুক্ত হবেন, মেইল ঠিকানাটি হলো gbchannel24@gmail.com। আপনারা সরাসরি আমাদের কমেন্ট করবেন, আর কোথা থেকে দেখছেন অনুষ্ঠান সেটি একটু সংক্ষেপে লিখে দেবেন, তাহলে আমাদের কথা বলতে এবং দেখতে সুবিধা হবে। তো আরেকটি কথা যে আমাদের বাংলা গ্রিন বাংলা টক শো লিখে সার্চ করলে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে। আজকের অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান কিন্তু এখানে আপডেট পেয়ে যাবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে এটা ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তো আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, পাচ্ছেন রমজান মাহমুদ এবং মনিরুল মনি। তো আমি প্রথমে মনিরুল মনি, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। সাথে সাথে রমজান মাহমুদ, আপনাকেও স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো প্রথমে মনিরুল মনি, আপনাকে দিয়ে শুরু করব যে দাদা, আপনি এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন, আজকে একটি বিশেষ দিন, বিশেষ অনুষ্ঠান। তো ঈদ কেমন কাটছে একটু আমাদের জানাবেন। মনিরুল মনি, কি আমাকে শুনতে পেয়েছেন? মনিরুল মনি, আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? আমরা আমরা কিন্তু সাউন্ডটি পাচ্ছি না। আচ্ছা, রমজান মাহমুদ কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমি একটু প্রথমে জানতে চাইবো যে ঈদ কেমন কাটছে একটু আমাদের সাথে শেয়ার করবেন, আর আপনি আমাদের সাথে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আর অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে গ্রিন বাংলা চ্যানেলের এই আয়োজনে আমি যুক্ত হয়েছি ঢাকা থেকেই। আমার বাড়ি যদিও চট্টগ্রাম, আমি পেশাগত কারণে ঢাকায় থাকি। তো জানতে চেয়েছেন এবারের ঈদ কেমন কেটেছে। আমি ঢাকাতেই ঈদ করেছি এবার। আমাদের যে পুরা ঈদ উল আজহার এই সময়টাতে ঢাকাতেই আমার কেটেছে। সারাদিন ঈদের নামাজ পড়তে গেছি, তার পরে আগে পরে পুরো সময়টা বাসাতেই কাটিয়েছি। তো একটা অন্যরকম ঈদ এবারে আমি কাটালাম। একদম বাসার ভেতরে থেকে কোথাও যাওয়া হয়নি তেমন। তো এভাবে ঈদের প্রথম দিন কোথাও যায়নি, দ্বিতীয় দিন শুধু বিকেলে একটু বেরিয়েছি। তো আর এই সময়টাতে আমি একটু লেখালেখি করেছি, কিছুটা পড়ার চেষ্টা করেছি। এভাবে আসলে হেলে দুলেই বলতে গেলে ঈদটা কাটিয়েছি। কাটিয়েছেন, আচ্ছা, অনেক ধন্যবাদ। সাথে থাকুন। আমাদের সাথে যুক্ত আছেন মনিরুল মনি। দাদা, কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, পাচ্ছি। ধন্যবাদ। মনিরুল মনি, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার সাউন্ডটি পাচ্ছিলাম না এর আগে। হ্যাঁ, আমিও আচ্ছা, পাচ্ছিলাম তো না। আমার প্রশ্নটি হলো অধীর যে হয়ে আবার আসতে ঈদ হলো। কেমন কাটছে এবং আপনি কোথা থেকে যুক্ত আমি আছেন? এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার থেকে। তো ঈদ কেমন কাটছে, কোথা থেকে আপনি যুক্ত আছেন? আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুক্ত থেকে। আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ আড্ডায় আজকে আসতে পেরে আচ্ছা, নিজেকে খুব ঈদ কেমন কাটছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। আসলে ঈদ বলতে তো যেটা আচ্ছা, বোঝায়, ঈদের সময় আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ।
আমার ঈদ ছিল, ছোটবেলার ঈদ যদি ধরতে যাই, তো দেখা যায় যে আচ্ছা। কোরবানি হয়েছে, কোরবানি দিচ্ছে ওখানে। আমার কোনো খেয়াল নেই। আমি গান করছি। কে এসছেন? কামরুজ্জামান মনি এসছেন। তবলা নেওয়াজ কামরুজ্জামান মনি। সারাদিন ব্যাপী আমাদের বাসায় সেই গানের জলসা হতো, আড্ডা হতো, খানাপিনা তো ছিলই, এটা প্রতিদিনকারই। সেইগুলা খুব মনে পড়ছে, সেই শৈশবের ঘটনাগুলো খুব মনে পড়ছে। তো আমার ঈদ সবসময় এই গান বাজনা নিয়েই সবসময় আমরা ঈদ করতাম। তো সেই ধারাবাহিকতাই এখনো রয়ে গেছে। হ্যাঁ, আর এখনো দাদা আরেকটি কথা আমি একটু, হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্লিজ, কথা প্লিজ। একটু একটু বলে রাখি দর্শক শ্রোতা, যে দাদা বলবেন যে উনার বাবা কিন্তু বাংলাদেশের একজন বিশিষ্ট গুণী উস্তাদ ছিলেন। উনি বলবেন, আপনারা চেনেন নিশ্চয়ই ওনাকে, যে ওনার স্টুডেন্ট কিন্তু সারা বাংলাদেশ নয়, বিশ্বেও রয়েছেন অনেক জায়গায়, এবং নজরুলের অনেক গানকে উনি কিন্তু সুরারোপ করেছেন। সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আজকে, তো যদি, যেহেতু আড্ডা, তো আড্ডার মতো করেই হবে। তো প্রথমে দাদা একটা গান দিয়ে শুরু করলে বোধহয় ভালো হয়। কোন গানটি শুনবেন? আহ, ধন্যবাদ। হ্যাঁ, আমার বাবা নজরুলের অনেক বিখ্যাত বিখ্যাত গান সুরারোপ করেছেন। যেমন আজও মধুরী বাঁশির বাজে, এলো এ বনান্তে পাগল বসন্ত, বন পথে কে যায়, ঘর ছাড়া ছেলে আকাশের চাইরে, রুমঝুম রুমঝুম। আরো অনেক অনেক গান বাবা সুরারোপ করেছেন। তো সেখানে আমি একটা নজরুলের গান দিয়েই উম, আজকে একটু ইয়ে করতে যাচ্ছি, যেহেতু জাতীয় কবির নাম গ্যাজেটে চলে এসছে। এটা আমাদের একটা দাবি ছিল, আত্মার দাবি ছিল, সেটা আমরা গ্যাজেটে পেয়ে গেছি এখন। না, নিশ্চয়ই, যে নিশ্চয়ই। আমাদের, হ্যাঁ হ্যাঁ, সেটার একদম। জন্য আমি একটা নজরুলের গান দিয়ে আমি চেষ্টা করছি। আবার ভালোবাসার সাথ জাগে, আবার ভালোবাসার সাথ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে। আবার ভালোবাসার সাথ জাগে, আবার ভালোবাসার সাথ জাগে। যে ফুল দুনিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়। যে ফুল দুনিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়। উদাসীন হিয়া হায় রেঙে ওঠে বেলায়, উদাসীন হিয়া হায় রেঙে ওঠে বেলায়, সোনার গোধূলি রাগে। আবার ভালোবাসার সাথ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে, আমারও ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি। আমারও ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি। অসীম বিরহে ফাগুন সমীর কেন বহে, তপবনের বুকে ঝর্ণা সম কেলে সহসা হে প্রিয়তম। তপবনের বুকে ঝর্ণা সম কেলে সহসা হে প্রিয়তম। মাথুরের গোকুল সহসা রাঙাইলে, মাথুরের গোকুল সহসা রাঙাইলে, রাশের কুমকুম ভাগে। আবার ভালোবাসার সাথ জাগে, আবার ভালোবাসার সাথ
ভালোবাসার সার, ভালোবাসার সার জাগে। ধন্যবাদ। তবলাটার খুব বাহ বাহ অভাব বাহ, বোধ দারুণ। করছি। ঠিক ঠিক, এই কথাটা তো আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, ওই হ্যাঁ, যে একটা কথাই আছে যে 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 মানে চুন ছাড়া পান, তবলা হ্যাঁ, ছাড়া গান, হ্যাঁ, একটু কোথায় যেন মানে আমরা একটু কেমন মনে হ্যাঁ, হয় আর হ্যাঁ, কি। হ্যাঁ। তবলা ছাড়া আসলে গানটা একটু নিষ্প্রাণ মনে হয়। কারণ বৈতালিক গান চলতে পারে। কিন্তু হ্যাঁ গানের মধ্যে যে একটা কথা আছে আপনার সাথে, যেমন বলে যে জর্দা ছাড়া পান আর তবলা ছাড়া গান কোনটাই ভালো লাগে না। যেমন জাতীয় কবি খুব পান খেতেন রাইট তো। রাইট। হুম, হুম, সেটাই। ঠিক ঠিক, তো দারুণ দারুণ। এখন তো ঈদের আমার মনে হয় যে ছুটিতে দাদা, হ্যাঁ, হ্যাঁ, আমরা কথা বলবো আর আড্ডা তো হবেই। আড্ডা হচ্ছে, আমার মনে হয় যে আড্ডা আস্তে আস্তে জমে যাবে। আপনারা অনেকেই আমার সাথে যুক্ত আছেন। তো আমাদের সাথে কারা কারা আছেন একটু আমি দেখাই, অনলাইনে যারা আছেন। আচ্ছা, মোহাম্মদ মিলন আছেন আমাদের সাথে, লিখেছেন অসংখ্য ধন্যবাদ স্যার। তো মোহাম্মদ মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। আর হুম, ঈদের শুভেচ্ছা নেবেন। আপনি কোথা থেকে দেখছেন দয়া করে আমাদের একটু জানাবেন, সাথে থাকবেন। আমাদের সাথে হুম, রয়েছেন রণজিৎ চট্টোপাধ্যায়, উনি লিখেছেন যে খুব সুন্দর। রণজিৎ চট্টোপাধ্যায়, আপনাকে ধন্যবাদ। আর কোথা থেকে দেখছেন একটু জানাবেন। হুম, আমার বন্ধু রয়েছেন আমাদের সাথে, রিয়াজুল হাসান, উনি দুহান নবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। লিখেছেন যে মনির ভাই, ভরাট কণ্ঠ, সঙ্গীত অসাধারণ লাগছে। অনেক ধন্যবাদ। আর ঈদের শুভেচ্ছা রইল রিয়াজ, দাওয়াত যদিও পাইনি। আহ, তো যাই হোক, ভালো লাগছে অনেকে যুক্ত আছেন আপনারা আমাদের সাথে, কিন্তু মেইলের মাধ্যমে অনেকে যুক্ত আছেন। আমি একটু যদি জানাই আপনাদের, বিশেষ করে বিদেশ থেকে যারা রয়েছেন, আমি একটু সেই মেসেজগুলো ফরওয়ার্ড করার জন্য প্লেনকে বলছি যে আমাদের সাথে যুক্ত আছেন। আহ, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ সাব্বির, লিখেছেন যে অনুষ্ঠান দেখছি, ঈশানদাকে পাঞ্জাবিতে ভালো লাগছে। আহ, অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে গুণী দুজন শিল্পী রয়েছেন, কবি রয়েছেন, ওনাদেরকে ঈদের শুভেচ্ছা। তো আমরা কবিতা শোনার অপেক্ষা রইলাম। মনির ভাইয়ের গানটা ভালো লেগেছে। আমার একটি গানের অনুরোধ আছে, আহ, বুলবুলি নীরব নার্গিস বনে, এই গানটা যদি ভাই শোনান খুব খুশি হব। আচ্ছা, তো লন্ডন থেকে আপনি রয়েছেন, অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন, নিশ্চয়ই দাদা গান শোনাবেন। আর আজকে তো যেহেতু আড্ডা, আপনাদের এই যে উপস্থিতি আমাদের খুব ভালো লাগছে। আমাদের সাথে জোহান্সবার্গ থেকে, সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে আমাদের সাথে রয়েছেন মিতালি মুখার্জি, লিখেছেন অনুষ্ঠান দেখছি। কিষান দাকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য, বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান। আর বিশেষ শিল্পী রয়েছেন আমাদের সাথে, মনিরুল মণি এবং কবি রয়েছেন। তো দাদার কাছে একটি গানের অনুরোধ আছে। আহ, অনুরোধটা ইংলিশে কি লিখেছেন ঠিক বুঝতে পারছি না, মানে অস্পষ্ট, একটু দয়া করে জানাবেন। যদি প্রয়োজন হয় তার একবার মেসেজটি সেন্ড করবেন। তো আপনি জোহান্সবার্গ থেকে রয়েছেন, অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের দেশের রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন দীপক, লিখেছেন অনুষ্ঠান দেখছি, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, সাথে আছি, আমরা অনুষ্ঠান শেয়ার করেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো লাগছে, সাথে থাকবো শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ, আপনি রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন। তো এবার আসবো আমাদের আরেকজন অতিথি, মনির রমজান মাহমুদ, আমাদের বিশিষ্ট কবি লেখক, এবং উনি একটি পত্রিকা সম্পাদনা করে থাকেন। তো একটু জানতে চাইবো যে আগের যে ঈদের অনুষ্ঠানগুলো গ্রামে হতো বা আপনারা পালন করতেন, এখনকার যে অনুষ্ঠান, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আপনাদের চোখে বা আপনার চোখে একজন লেখক হিসাবে, কবি হিসাবে ধরা পড়েছে কিনা বা মনে হয় কিনা? ধন্যবাদ আবারও। আগেকার ঈদের সাথে এখনকার ঈদের একটু পার্থক্য অবশ্যই চোখে পড়েছে। যেমন আমরা ছোটবেলায় যে ঈদ কাটাতাম, সেই ঈদের মধ্যে যেরকম আনন্দ হতো, এখনকার আনন্দ কিন্তু একটু অন্যরকম। আগে আমরা খুব হইচই করতাম। এই যে কোরবানির ঈদের কথাই বলি, আহ, ঈদের বেশ কয়েকদিন আগে থেকে যারা গরু নিয়েছে বা ছাগল নিয়েছে, এই গরু ছাগলগুলো দেখার মধ্যে একটা আনন্দ। এবারে ওবারে গিয়ে, আমি গ্রামে বড় হয়েছি, আমার শৈশব কেটেছে গ্রামে, সেই গ্রামের কথাই বলছি। ওখানে গরু দেখা বা ছাগল দেখা বা এগুলো নিয়ে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমাদের মধ্যে ছিল অনেক। আর কোরবানির দিন আহ, আবার কাটতো একটু অন্যরকম ভাবে।
এই যে মাংস খাওয়ার জন্য যে একটা এই আকুতি থাকতো, মানে কখন গরু জবাই হবে, জবাই হওয়ার পরে কখন রান্না হবে, এরপরে রান্নার আমাদের ওখানে আবার ইয়া হতো, ওই মাংসের সঙ্গে চালের রুটি খাওয়ার একটা রেওয়াজ ছিল এবং এখনো আছে। এটা কিন্তু ঢাকাতে আমরা মিস করি, ঢাকাতে এটা খুব একটা হয় না, কিন্তু চট্টগ্রামে এটা খুব বেশি হয় এবং এখনো হয়। তো যেটা পার্থক্য যেটা আমরা দেখছি কোরবানির পরে গ্রামে আমরা কিন্তু এই বাড়ি ও বাড়ি খুব বেড়াতাম, মানে কোরবানির দিন না, শুধু কোরবানির পরেও ওই প্রায় ১ সপ্তাহ ১০ দিন বা ২ সপ্তাহ ধরে আমরা আহ, এই বাড়ি ও বাড়ি কিন্তু যেতাম। তখন একটা রেওয়াজ ছিল আমাদের, আমি আমার গ্রামের কথাই বলি। তখন ফ্রিজ ছিল না, বিদ্যুৎ ছিল না, ওই মাংসগুলো কিন্তু শেষ করতে হতো, মাংসগুলো শেষ হতো এভাবেই। হয়তো এই কোরবানির ২ দিন পরে আমাদের ঘরের সবাইকে দাওয়াত দিত পাশের ঘরের এক এক পরিবার, আবার তাদের পরিবারের সবাইকে আমরা আরেকদিন দাওয়াত দিতাম। এভাবে করে করে কিন্তু পুরা পাড়ার অনেকেই আমরা ওই সবার ঘরে যেতাম, সবার ঘরে খেতাম এবং মাংসগুলো শেষ হতো। এবং এই যে একটা ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা কিন্তু ওই সময় অনেক বেশি শক্ত ছিল। এটাকে খুব মিস করি। আচ্ছা এখন গ্রামেও কিন্তু আচ্ছা ওরকম হয় না, এখন সবার ঘরে ফ্রিজ আছে, মাংস রান্না হলো, খেলো এবং এটা অনেক দিন ধরে খেলো। কিন্তু ওই যে আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু যদি আপনার হাতে রমজান মাহমুদ একটু যোগ করতে চাচ্ছি যে এখন ছেলেমেয়েরা খানিকটা মোবাইল নির্ভর হয়ে ঈদের দিনও কিন্তু তারা সেই উৎসাহ উদ্দীপনাটা পাচ্ছেন না। আমরা ঘুরে ঘুরে দেখলাম যে ছোটবেলায় আপনি যেমনটি বললেন যে এ বাড়ি সে বাড়ি, এই যে এ বাড়ি সে বাড়ি যাওয়ার যে ব্যাপারটা, হুম, সবাইকে যে নিজের মনে করে যাওয়া, একটু নিজে সবাই মিলে আনন্দ করা, এটা এখন খুব সংকটের ভিতরে আছে এই আনন্দটা। মানে এখন মোবাইলে গেম খেলছে, তো একজন আরেকজনকে উইশ করছে মোবাইলে যে আহ, ঈদের ঈদের দাওয়াত রইলো, আসবা। এখন কি যাওয়াটা কিন্তু খুব একটা হয়ে উঠছে না, গ্রামের পরিবেশটাও কিন্তু আগের মতো নেই আপনি যেমনটি বলছিলেন। হুম। তো এই বিষয়টি একটু পরিবর্তন হওয়া দরকার, আমার মনে হয় যে তাহলে সুবিধা হয়। তো একটা কবিতা নিশ্চয়ই শুনবো, কোন কবিতা শোনাবেন রমজান মাহমুদ? সদ্য জন্ম নেওয়া কোনো কবিতা আছে কিনা? আহ সদ্য জন্ম নেওয়া কবিতা আছে, একটা পুরনো কবিতা শোনাই। এই- আচ্ছা। এটা শিরোনাম হচ্ছে চিঠি। লাল বেগুনি নীল গোলাপি সাদা, হলদে সবুজ কত্ত খামে বাঁধা, থাকতো খামে নাম ঠিকানা লেখা, উঠতো চিঠি ঘুরতো টেনে রেখা, দরজা পেয়ে ঢুকতো চিঠি ঘরে, হাসিয়ে দিত কাঁদিয়ে দিত পড়ে, চিকন মোটা হাতের লেখা দেখে, পড়ার আগেই বুঝতো লিখে চেকে, চিঠি তুমি কত ছবি আঁকো, এমন চিঠি আজকে কোথায় থাকো, এক চিঠিতে হয়তো ছেলে চাইতো ছেলে টাকা, এক চিঠিতে মেয়ের বিয়ে পাকা, একটা চিঠি মায়ের অশ্রু ঝরা, ভাই বোনেরা লিখতো চিঠি কড়া, ধার চেয়ে কেউ লিখতো নরম সুরে, ঋণ সুদেরও আসতো চিঠি ঘুরে, কোনো চিঠি হয়তো ফুলের বোঁটা, পড়তো ঝরে মনের রঙের ফোঁটা, চিঠি তুমি এত্ত আবেগ মাখো, মিষ্টি টকের সেই চিঠি কই থাকো, চিঠির ভেতর কত লেখা জোখা, স্বপ্ন ঝরে পড়তো থোকা থোকা, মিলতো কত নতুন পথের দেখা, জুটতো কারো কত কিছু শেখা, একটা চিঠি আনতো আলো বয়ে, কেউ চিঠিতে উঠতো নতুন হয়ে, ৭১-এর চিঠির কথা জানি, ইতিহাসের অংশ বলে মানি, চিঠি তুমি সময় ধরে রাখো, শেষে চিঠি আজকে কোথায় থাকো, মানতে হবে বিবর্তনের ধারায়, দিন বদলে কত কিছু হারায়, চিঠিও এমন পড়ল মাটি চাপা, সত্যি কঠিন চিঠির ওজন মাপা, যন্ত্র এসে সবটা নিল কেড়ে, থাকতে হবে চিঠির আশা ছেড়ে, ভাবতে যেন মনটা কেমন করে, জাদুর চিঠি আসবে না আর ঘরে, চিঠি তুমি আজ যেখানে থাকো, তুমি ছিলে উড়ন্ত এক সাঁকো। ধন্যবাদ। বাহ, 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 বাহ। আসলে আমার মনে হয় যে চিঠি লেখার যে ব্যাপারটি খুব মনে করিয়ে দিলেন।
যে আমরা এই চিঠির অপেক্ষায় থাকতাম, কিন্তু এখন আর চিঠি হুম, কিন্তু লেখে না। ডাক কেউ লেখে না। বিভাগের খুব মুশকিল। ডাক বাক্সগুলো আমি দেখলাম যে রাস্তার পাশে যে থাকতো লাল ডাক বাক্স, এটা কিন্তু এখন ভেঙে চুরে এখন আর চোখে পড়ে না, অনেক নষ্ট হয়ে গেছে। তো দারুণ, খুব ভালো লাগলো, সেই শৈশবে ফিরে নিয়ে গেলেন। এখন আমাদের মোবাইল ফোনে মেসেজ করা হয়, চিঠি এখানেই লেখা হয়, সরাসরি কথা হচ্ছে। তো অনেক ধন্যবাদ এই স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য। মনিরুল মনি, চিঠি নিয়ে কোনো কথা হবে কিনা, কোনো স্মৃতি আছে কিনা? আসলে চিঠিটা তো সেই সেই যদি বলি সতীনাথের যদি চিঠির কথাই বলি, হ্যাঁ, চিঠি হ্যাঁ, হ্যাঁ, জগন্ময় মিত্রের সে চিঠি দিও, হুম, চিঠি, চিঠি। সেটা তো একটা হ্যাঁ, চিঠি নিয়ে যে কত সুন্দর সুন্দর গান আছে। আর চিঠির ঠিক। কথা, যে চিঠি একটা একটা চিঠির জন্য উদ্গ্রীব থাকতাম, একটা চিঠি যে কত হাজারবার পড়েছি তার কোনো ইয়ত্তা নেই। চিঠিটা আবার যত্ন, লাল কাগজে নীল কাগজে, লাল কালিতে নীল কালিতে, বিভিন্ন বিভিন্ন রঙিন, সেই রঙিন প্যাড, আবার সেটার মধ্যে ডাক টিকিট, বিভিন্ন ডাক টিকিট জমানোর একটা ইয়ে। আসলে চিঠির যুগটা খুব বড় সুন্দর ছিল। তো হ্যাঁ, চিঠির কথা তো ভোলা যায়, আমরা ভুলতে পারবো না। আমরা আমরা শৈশবে কৈশোরে যে এরকম পেয়েছি আমরা চিঠি, আমাদের এখন যেমন মোবাইল সেলফোন চলে এসছে, ইমেল চলে এসছে, কিন্তু একটা চিঠির আনন্দ একটা অন্য ধরনের, একটা চিঠির আমেজও অনেক অন্য ধরনের। যেমন হ্যাঁ, চিঠির কথা বলতে মনে পড়ে গেল বাবার কাছে। বাবা খুব অভিমানী ছিলেন, শিল্পীর একটা অভিমানী হয়। আজকে একটু আড্ডার মধ্যে কথা বলার সুযোগ পেয়েছি, একটু বলে নিই। বাবা ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন সাহেবকে একসাথে চলাফেরা করতেন, তারা কলকাতায় একসাথে চলাফেরা করতেন। বাংলাদেশে তো নিয়ে এলেন, তখন পূর্ব পাকিস্তান নিয়ে এলেন। তো একদিন খুব অভিমান করে সেই শ্রদ্ধেয় গিরিন চক্রবর্তীর লেখা, চিত্তরায়জির লেখা, আমার বাবার গুরু তারা, নজরুলের সহচর, তাদের লেখা পোস্ট কার্ড চিঠি সব ছিঁড়ে ছিঁড়ে আগুন জ্বেলে ফেলে দিচ্ছিল। তো আমি দেখে খুব আমার কাছে কষ্ট লাগছিল, কিন্তু বুঝছিলাম না যে কি জিনিস এগুলা, তখনও বুঝিনি। এক সময় ওইখান থেকে আমি কি করলাম, যে আগুনে ফেলে দিয়েছে, কি অভিমান! উম, একটা শিল্পীর অভিমান যে কত প্রকট হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। তো চিঠি ফেলে দিচ্ছে, আমি চুপ করে একটা, বাবা যখন অন্যদিকে একটু তাকিয়েছে, আমি একটা পোস্ট কার্ড আগুনের বাইরে টেনে নিয়ে এলাম। আগুনে যায়নি সেটা, দেখলাম যে সেটা একটা দুর্লভ, একটা সে 1947 সনের একটা পোস্ট কার্ড। সেই আব্বাস উদ্দিন, ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আমার বাবাকে লিখেছিলেন তখন। কি নিয়ে লিখেছিলেন, টপিক্সটাও ছিল খুব আহ, খুব জটিল। HMV মানে হিজ মাস্টার ভয়েসের, যে পূর্ব পাকিস্তানে উনি পেয়েছিলেন, আব্বাস কাকা ওইখানে পেয়েছিলেন, মেইন ব্রাঞ্চ তো ছিল এখানে, এখানে করার জন্য অনুমোদন পেয়েছিলেন। সেই অনুমোদনের সেই স্টুডিও কোথায় করবে, কোথায় স্টুডিও হবে, কত টাকায় ভাড়া নেওয়া হবে স্টুডিও, এটা আসলে একটা শিল্পীদের আধার, সেইগুলা করেছিলেন বাবা, সেগুলা দেখেছি। প্রমাণস্বরূপ আমার কাছে চিঠিটা এখনো আছে সযত্নে, ডাক টিকিটটা আছে। বাহ, 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 তো বাহ, বাহ। চিঠির কথা বলতে, এটার মধ্যে একটা ইতিহাস আছে, কত শিল্পী এখানে তৈরি হয়েছেন। নারায়ণগঞ্জে ইউরোপিয়ান ক্লাবে সেখানে রেকর্ডিং হতো, সেখানে বেদারউদ্দিন আহমেদ, আব্বাসুদ্দিন আহমেদ, কিছুদিন আগে আমাদের তুলু ভাই মারা গেলেন, চলে গেলেন, মোস্তফা জামান আব্বাসী ভাই, উনি চলে গেলেন পরপারে। তো এগুলার ইতিহাস কিন্তু বিকৃত করা যাবে না, যেখানে হয়েছিল। যাবে আমরা না। অনেকে সঠিক ইতিহাস আমরা জানি না। তো প্রতিটা গানের পেছনেই, যেমন গিরিন চক্রবর্তীর একটা গান আছে, আহ, সেই গানটাকে সৌরভ কাকা, শ্রদ্ধার সাথে বলছি, সৌরভ কাকা সবাই নজরুলের বলে গাইতেন। হ্যাঁ, তো বাবা বলতেন যে সৌরভ, এটা তো নজরুলের নয় রে, এটা তুই গাস নে, এটা এটা নজরুলের নয়, এটা গিরিন্দার লেখা। আই না না, আচ্ছা, কোন নজরুলের এটা গানটা, বলতো। কোন হ্যাঁ, দাদা, কোন গানটা? এই গানটা কি আহ, এক লাইন শুনতে পারি আমরা? গানটা আমি এক লাইন শোনাতে পারি, এক লাইন হ্যাঁ, একটু শোনাইতে পারি, একটু কারণ শুনুন তো। এক লাইন শুনে আকাশের আর শীতে ভাই পইরাছে মোর মনের ছায়া, আচ্ছা, আকাশের আচ্ছা। আর শীতে ভাই পইরাছে মোর মনের ছায়া। তো নজরুল এখানে পইরাছে ধইরাছে এইরকম শব্দ দিয়ে কোনো সময় কোনো করে শব্দ চয়নে কোনো কোনো গান লেখেননি নজরুল, এমন কোনো কিছু বাদ রাখেননি, কিন্তু পইরাছে ধইরাছে মাইরাছে এইসব দিয়ে নজরুল কোনো সময়
নজরুলের কাব্যিক বোধের মধ্যে এগুলো যায়নি। হ্যাঁ, এটা গিরিন চক্রবর্তী, নজরুল সহচর, তার লেখা ছিল। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী হ্যাঁ, বহে হ্যাঁ, ধীরে, এটাও গিরিন চক্রবর্তীর লেখা গান, বিখ্যাত গান। তো আমরা বিকৃত করে ফেলি, আমরা না জেনে না বুঝে গানকে বিকৃত করে ফেলি। অনেক গান, যেমন যদি আপনার মনে মাধুরী মিশায়ে, মোহিনী চৌধুরীর লেখা গান, এঁকে থাকা কোনো ছবি, নজরুল বলে আমরা চালিয়ে দিয়েছি, পরে পাওয়া গেল এটা নজরুলের নয়। এরকম হয়ে গেছে, অনেকে করে ফেলেছেন। নজরুলের নয়, কিন্তু নজরুলের সমসাময়িক অনেকের গান নজরুলের বলে চালিয়ে দিচ্ছে। আবার নজরুলের গানও অনেকে মেরে দিয়েছে। নজরুলকে আমরা দুখুমিয়া বলি, সত্যি সেখানে তো তার সংরক্ষণের কোনো ছিল না, সুযোগ ছিল না। সেই জন্য নজরুল আসলে এখনো অবহেলিতই রয়েছে। নজরুলের গান গাইতে হলে একটু রাগ রাগিনী জানা উচিত, একটু অধ্যয়ন করা ঠিক, উচিত। কেন ঠিক, বলছি ঠিক, ঠিক, ঠিক। সেটা? নজরুলের গান আমরা সবাই গাইবো, গান শিখতে আবার রাগ রাগিনী শিখবো কেন? একটু শিখতে পারলে গানের গভীরতার মধ্যে যাওয়া যাবে। শিখতে হবে তা বলছি না, ঠিক, একটু ঠিক, যেমন ঠিক। ভীম পলশ্রীর মধ্যে আজ মধুর বাঁশরি বাজে, ভীম পলশ্রীতে করেছেন। হ্যাঁ, ভীম পলশ্রীতে এটা টিউন করেছেন, আমার বাবা টিউনটা করেছেন। তো সেখানে আচ্ছা, আমি বলি, আহ, গামা পানি সা দাদা, নি দা পা মা পা গামা পা গামা গা রে সা। এখন দাদা, যদি আমি 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 চলনটা জানি, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, একটু কথা আমি একটু বলি। সেটা হলো যে রাগাশ্রিত গান, আমরা জানি যে নজরুলের অনেক গান যেমন হচ্ছে আপনার ভৈরবী রাগে বা ভাইরো রাগে, অথবা আপনি যদি বলেন যে আহ, আহ, আমি কি বলবো, টলি রাগে আছে, তারপরে বিভিন্ন রাগে। এখন ওই ওই রাগটা যদি আপনি না জানেন, তাহলে গানের ফ্লেভার তো ওখানে আসবে না। ঠিক, আপনি মনে একদম করেন ঠিক, যে অ্যাপ্রোপ্রিয়েট। আপনি আসবে কি করে, আপনি যদি ওখানে সুর লাগাতেই আমরা না যদি পারেন, তো মনে ওই করে নিই, ফ্লেভারটা ধরে আসবে নিই, না। হ্যাঁ, চমৎকার বললেন, যে আমরা যদি ধরে নিই যে আমরা একটা ছবি আঁকছি, এখন ছবি আঁকার সময় হ্যাঁ, হ্যাঁ, গাছের পাতাটা সবুজ। এখন সবুজটা যদি আমি না জানি সবুজটা কি, তাহলে তো আমি সবুজের জায়গায় অন্য কিছু দিয়ে বসে থাকবো। সেটা হতে রাইট, পারে রাইট, হ্যাঁ। পাতাবাহার। তো যেইখানে যেই ফ্লেভারটা, যেমন আকাশটা নীল, আকাশের নীল জায়গায় আমি সবুজ দিয়ে দিয়েছি, তাহলে কি হলো? হলো না, আকাশ হলো তো না, কোনো সময় সবুজ হয় না, হয় এটা না। বুঝতে আচ্ছা, হবে। দাদা, তো দাদা, থাকেন থাকেন, আমরা আরো পরে কথা বলবো। আর আমাদের সাথে দর্শক শ্রোতা যারা রয়েছেন, আমি একটু কমেন্ট গুলো প্যানেলকে বলবো একটু দেখানোর জন্য। আমি হ্যাঁ, আচ্ছা, তো আমরা কারা কারা আছি আমরা একটু দেখি। যে এখানে রয়েছেন মেহেদি মহিন লিখেছেন যে অসাধারণ, অনেক ধন্যবাদ মহিন আপনাকে। আচ্ছা, মোহাম্মদ মিলন লিখেছেন যে আমি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা থেকে, স্যার সবসময় আপনার অনুষ্ঠান দেখি দেখি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আর আপনার অনুষ্ঠানটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাইকে বলবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর আমাদের যেন সবাই ফলো করে রাখে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের রয়েছেন দেবদাস হালদার। উনি লিখেছেন যে খুব সুন্দর অনুষ্ঠান, গ্রিন বাংলা চ্যানেলের কর্ণধার সহ সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেবদাস হালদার, অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। মেহেদি মহিন লিখেছেন যে আমি রমজান স্যারের একজন ছাত্র। আচ্ছা, তো রমজান স্যারের ছাত্র বলেছেন, তো অনেক ধন্যবাদ। স্যারের অনুষ্ঠান দেখছেন, আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর মোহাম্মদ মিলন আরেকটি কমেন্ট করেছেন যে আমার প্রিয় অনুষ্ঠান স্যার। অনেক ধন্যবাদ, আমাদেরও ভালো লাগছে। আপনারা যারা আমাদেরও খুব প্রিয় দর্শক শ্রোতা যারা রয়েছেন, সাথে থাকবেন। আচ্ছা, মতিউর রহমান দুলাল আমাদের একজন বাংলাদেশের অন্যতম শিক্ষক নেতা আমাদের সাথে যুক্ত আছেন। লিখেছেন চিঠির স্মৃতি বড় মধুর, এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভোলার নয়। একখানা চিঠি পেয়েছি গতকাল, শিল্পী ডলি সায়ন্তনী। আচ্ছা, শিল্পী ডলি সায়ন্তনী অনেক গেয়েছি গানটি, অনুষ্ঠানটি খুব ভালো লাগছে দাদা। আচ্ছা, অনেক ধন্যবাদ। মানে এই গানে একটি কথা, যে শিল্পী ডলি সায়ন্তনী একটি গান আছে যে একখানা চিঠি পেয়েছি গতকাল। তো আসলে তাই, মানে আমরা বারবার বলছিলাম যে চিঠির আবেগটা কিন্তু মোবাইল ফোনে যতই মেসেজ করেন না কেন, কিন্তু চিঠির যে আবেগ, যে আকাঙ্ক্ষা আকুতি, এটা কিন্তু কখনোই এটা পাওয়া যাবে না চিঠির ভিতরে যতটা পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন প্রজন্ম খানিকটা মিস করছে বিষয়টি। অনেক ধন্যবাদ দুলাল স্যার, আপনি আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। আমাদের সাথে রয়েছেন এ কে মুস্তাফা
রহমান লিখেছেন যে সুন্দর কথামালা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ এ কে এম মুস্তাফিজুর রহমান আমাদের সাথে থাকার জন্য। ঈদুল আজহার শুভেচ্ছা নেবেন। আমাদের সাথে আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সাথে রয়েছেন সুমন সর্দার। উনি একাধারে গীতিকবি, লেখক, কবি, সাহিত্যিক, কি বলবো, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। লিখেছেন যে অনেকক্ষণ পরে শেয়ার করলাম, লাইভ চলছে, ও অনেকক্ষণ পরে খেয়াল করলাম লাইভ চলছে, আলোচনা খুব ভালো লাগছে শুনছি। আমরা খুব খুশি হলাম যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আরো কমেন্ট আশা করব, আর সাথে থাকুন। ঈদুল আজহার শুভেচ্ছা নেবেন। আচ্ছা, আমাদের সাথে দেবদাস হালদার লিখেছেন যে আমি ঢাকা থেকে, উনি ঢাকা থেকে অনুষ্ঠান দেখছেন। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং সবাই থাকবেন আশা করি শেষ পর্যন্ত। আসলে খুব ভালো লাগছে, আমাদের অনুষ্ঠান দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত আছেন, অনুষ্ঠান দেখছেন। তো এবার রমজান মাহমুদ, আপনার কবিতা শুনবো। কোন কবিতাটি শোনাবেন? আহ, একটা কবিতা শোনাচ্ছি, শিরোনাম আলোর পাখি। ঝিকমিক ঝিকমিক পাখি দেয় আলো ঠিক, রাতভর ঘুটঘুটে আঁধারে। পাখিদের আলো আছে, শুনে কারো কারো কাছে, হয়তোবা মনে হবে ধাঁধারে। রাত যত হয় কালো, মজা লাগে তত ভালো, পথ হেঁটে যেতে পায় ছন্দ। আলোকের ঢেউ বয়, আহা সে কি মায়াময়, মনে প্রাণে জাগে কি আনন্দ। ঝিকমিক সেই পাখি করে না তো ডাকাডাকি, সে পাখির গান যায় শোনা কি। কোন পাখি কানে কানে বলে রাখি, সে আলোর পাখি আহা জোনাকি। পাখিদের বলি ডেকে, কিছু আলো দাও মেখে, আলো পেলে মজা হবে বুঝেছো। পাখি বলে শুনি একই, তোমাদের ভেতরে কি আলো ফুটে আছে তাকে খুঁজেছো। নেচে নেচে সেই পাখি চলে গেল দিয়ে ফাঁকি, আমি শেষে নিজ পথে হাঁটছি। সবকিছু জেনে বুঝে, ভেতরের আলো খুঁজে, রাত দিন খাটছি তো খাটছি। ধন্যবাদ। বাহ বাহ বাহ, চমৎকার, ভালো লাগলো। আমার মনে হয় যে আপনার লেখাগুলো আসলে একটু ছন্দে, মানে ছন্দময়। ছন্দে, ভালো। ছন- হ্যাঁ, ছন্দে, এটা 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 ভালো, ছন্দ কবিতা। তো আমাদের ছন্দের কথা বললে সত্যেন্দ্রনাথ রায় সহ সুকুমার রায়, অনেকের কথাই মনে পড়ে যায়, যে যাদেরকে আমরা ছন্দের জাদুকর বলে থাকি। তো এখন কিন্তু গদ্যের লেখা হচ্ছে। তো ওই গদ্য নিয়ে আপনার কোনো কথা আছে কিনা, যে গদ্যে যারা লিখছেন, এখানে অনেকে বলছেন এখানে ছন্দ নাই, ইচ্ছা মতো লিখলে একটা গদ্য কবিতা হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে কি আপনার কোনো কথা আছে, রমজান মাহমুদ? হ্যাঁ, অবশ্যই কথা আছে। আহ, আমি নিজেও ছন্দে লিখতে খুব পছন্দ করি। এটা ছড়া হোক বা কবিতা হোক। আর ছন্দ একটা কবিতার খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। কারণ ছন্দের ভেতর দিয়ে একটা কবিতাকে যত হৃদয়গ্রাহী করে তোলা যায়, এটা হয়তো গদ্য কবিতায় ওরকম নাও হয়ে উঠতে পারে। হ্যাঁ, কখনো কখনো একটা গদ্য কবিতাও কিন্তু অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু ছন্দ থাকলে ওই কবিতাটা হৃদয়ে খুব দ্রুত কিন্তু আহ দোল খায়, গেঁথে যায় আমাদের মাথায়, আমাদের মগজে। পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেন অন্যরকম একটা অনুরণন তৈরি হয়। এই ছন্দের দোলাটা আমাদের মাথার ভেতরে অনেকক্ষণ থাকে। এজন্য আহ ছন্দ একটা কবিতার জন্য খুব জরুরি একটা বিষয়। আর অবশ্য বড় কবিরাও কিন্তু, যারা বড় কবি, তারা সব কবিতা প্রায় বেশিরভাগই কিন্তু ছন্দেই লিখেছেন। গদ্যের ভেতরেও তারা এক ধরনের ওই মুক্ত ছন্দ ব্যবহার করেন, যে ছন্দের কারণে ওই কবিতাটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তো ছন্দ এজন্য কবিতার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। না না, ঠিক আছে, আপনার কথা অবশ্যই সঠিক আমার মনে হয়। তবে আরেকটি কথা একটু বলে রাখি, যে আজকে যে মনির
দাদা আছেন আমাদের সাথে, মনিরুল মনি। তো এই যে যারা কবিতা লিখছেন, গীতি কবি আমরা যাদেরকে বলছি, ওনারাও কিন্তু গীতি কবি, মানে আমরা অনেকে গীতিকার বলে থাকি। তো এই যে গীতিকাব্য যেটা, এটা যদি ছন্দে না হতো তাহলে কিন্তু গানটা হতো কিনা আমি জানি না। এটা মনিরুল মনি বলবেন আমাদের কাছে, যে গানের অন্তমিল নাই, তাহলে এটা কি গান হবে কিনা, বা গদ্যেও গান হচ্ছে। তো আমরা দেখেছি সুকান্ত ভট্টাচার্যের যে রানার চলেছে রানার, এই গানটি কিন্তু হেমন্ত মুখার্জি কিন্তু গেয়েছিলেন। এটা কিন্তু অসাধারণ লেগেছে আমাদের কাছে, এটাতে গান হতে পারে, এটা কিন্তু একটা সময় যখন পড়েছি তখন মনে হয়নি। তো এই বিষয়টি কিন্তু খুব আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আর কি বিষয়টা। তো মনিরুল মনি কিছু বলবেন দাদা এই বিষয়টি নিয়ে? অবশ্যই বলবো। যদি অন্তমিল না থাকে, সেই কাব্যিক বোধ যদি না থাকে, তাহলে এখানে বলতে হবে সকল গানই কবিতা, কিন্তু সকল কবিতা গান নয়। কেন বাহ গান বাহ নয়? বাহ, এটার সাথে দারুণ। এখানে সুর ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি একটা শব্দ, একটা বাচন ভঙ্গি বা একটা শাব্দিক বিন্যাস আমি করে, চারিদিক নিঝুম, অজানা পাখির ডানার ঝাপটে আকাশের ভাঙে ঘুম, ওই শুনি দূরে দিশারা রাতে কে যেন কাঁদিয়া ওঠে, কার নিরক্ত তৃষাতুর ঠোঁটে বেদনার বাণী ফোটে, ধরা সম্মিতারা তব বেদনায় কেঁপে কেঁপে ওঠে বারে বারে নবতারা। বলে দিলাম, কবিতা হয়ে গেল। এটার সাথে যদি এই অন্তমিলের সাথে যদি আমি সুর জুড়ে দিই, এটা একটা অন্য জিনিস হয়ে যাবে, অন্য লেভেলের জিনিস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সকল গানই কবিতা, কিন্তু সকল কবিতা গান নয়। গান জিনিসটা হুম, একটা অন্তমিল। কবিতা আর গানের মধ্যে যে ইয়েটা, আমরা সবাই ছন্দবদ্ধ সুরবদ্ধ করতে পারিনি বলেই এখন যদি ছন্দ যদি না থাকে, তাহলে বৈতালিক যদি হয়, যদি ছন্দ যদি না আসে, অসম একটা ব্যাপার চলে আসে। আর অসম জিনিস মানুষের সিমেট্রি নেই, যেটার মধ্যে সামঞ্জস্যতা বলতে পারি। সামঞ্জস্যতা যদি না থাকে, তাহলে সেখানে ভালো লাগা থাকতে পারে না। থাকলেও ক্ষণিকের, লাগলো চলে গেল। কিন্তু অবিরত ভালো লাগা সেই ছন্দের মধ্যেই পাওয়া যায়। যে ছন্দের মধ্যে যে অন্তমিল আছে, একটু আগে যে দাদা যে একটু আগে তার কবিতা পাঠ করলেন, সেখানে যে এই সান্দিক ব্যাপারগুলো, শুধু খাই খাই, শেষেরই এটা মনে আছে। হ্যাঁ, খাই খাই, এই যে একটা খাই খাইটা কিন্তু এখনো রয়ে গেছে এই মনের মধ্যে। তাহলে যদি উনি যদি ছন্দটা না মেলাতেন, হ্যাঁ, তাহলে ওই মনের মধ্যে অনুরণন তুলতো না। তো এখানে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। অবশ্যই ছন্দবদ্ধ হতে হবে, এবং শব্দের গভীরতা যত বেশি হবে, ডেপথ যত বেশি হবে, সেটা মানুষের মনে স্থায়িত্ব তত বেশি পাবে। আমার এমনই মনে হয়। না না, ঠিক আছে ধন্যবাদ। আপনার হ্যাঁ, আপনার বিশ্লেষণ একেবারেই যথার্থ আমার মনে হয়েছে। তো দাদা একটা গান শুনি, কোন গানটা শোনাবেন এবার? গানটা, এখন একটা গানের পেছনে একটা ইতিহাস আছে, প্রতিটা গানের পেছনেই। দাদা তো আচ্ছা, আরেকটা সুন্দর আরেকটা ব্যাপার সুন্দর দাদা, আরেকটু ব্যাপার আমি বলে রাখি যে আপনার বাবার নামটি কিন্তু অনেকে জানতে চেয়েছেন আমাদের। আমি উস্তাদ ওইটা মফিজুল কমেন্ট, ইসলাম। উস্তাদ মফিজুল ইসলাম। হ্যাঁ, এই যে আমি হ্যাঁ, আমি এটা বলতে চেয়েছিলাম, কিন্তু দাদার কণ্ঠে ভালো হলো যে আমাদের হ্যাঁ, সাথে রংপুর থেকে উস্তাদ, রয়েছেন কাকলি। হ্যাঁ, একটু আমি হ্যাঁ, দাদা শোনাই যে কাকলি লিখেছেন যে হ্যাঁ, হ্যাঁ, প্লিজ প্লিজ। এত বড় একজন গুণী মানুষ, আমরা আমাদের জানা ছিল না, ওনার নামটা একটু জানতে চাইবো, মনিরুল মনি যদি জানান। তো আপনারা কিন্তু জেনে গেলেন আমাদের সাথে এরকম মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে, সাতক্ষীরা থেকে, মোংলা থেকে, খুলনা আর দাখব থেকে অনেকেই বলেছেন যে অনুষ্ঠান দেখছি, দয়া করে ওস্তাদজির নামটা একটু জানাবেন। আমরা কিন্তু জেনে ফেললাম, মফিজুল ইসলাম। এবং এটা হ্যাঁ, সার্চ দিলে ওনার দাদা, ওনার কি কোনো গান পাওয়া যাবে ইউটিউবে সার্চ দিলে? ইউটিউবে খুব কম গান আছে। হ্যাঁ, উনি আসলে উম, আত্মপ্রচার বিমুখ একজন মানুষ ছিলেন, রাইট নিভৃতচারী রাইট, একজন এই মানুষ এটা ছিলেন। নিবৃত্তচারী মানুষ ছিলেন, ঠিক। কারণ সাধকরা একটু নিভৃতই থাকতে পছন্দ করেন। ঠিক ঠিক ঠিক। বাবা তো দাদা আমরা গানটি বিটিভি। গানটি তাহলে হ্যাঁ, একটু একটু গানটা হ্যাঁ, তাহলে শুনবো, বলুন। হ্যাঁ, হ্যাঁ, গানটির আমি যে গানটি এখন করছি, তো হ্যাঁ, গানটি হলো সদ্য প্রসূত বলা যায়। গানটি আমার কিছুদিন আগে নিউমোনাইটিস হয়ে গেছিল। তো নিউমোনাইটিস হওয়ার পরে আমি শয্যাশায়ী ছিলাম, খুব বড় বড় ওষুধ আমার চলছিল, মনে হচ্ছিল বাঁচবো না, এরকম একটা নিউমোনিয়া হয়ে গেছে বুকের মধ্যে। তখন আমার খুব প্রিয় ছাত্রী রীতি আমাকে বলল যে, আপনি গান লিখছেন না কেন, আপনি গান লিখেন। তো একে একে করে 56টা গান লিখে ফেললাম ওই বেডে শুয়ে শুয়ে। তো সেখান থেকে আচ্ছা আচ্ছা। তিনটে গানের মধ্যে সুরারোপ করেছিলাম, সেখান থেকে একটা শোনাচ্ছি আজকে ঈদ আড্ডায়, যদি হ্যাঁ অনুমতি হ্যাঁ, থাকে। আচ্ছা। তো না না, ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই।
ফাগুন দিনে স্বপ্ন রাঙা গন্ধরাজে গন্ধে ভরা, ফাগুন দিনে স্বপ্ন ঝরা গন্ধরাজে গন্ধে ভরা, আবার এলো অতীত দিনে সন্ধ্যাবেলা সে প্রিয় তুমি নেই। ফাগুন দিনে স্বপ্ন ভরা গন্ধরাজে গন্ধে ভরা, আবার এলো অতীত দিনে সন্ধ্যাবেলা সে প্রিয় তুমি নেই। ফাগুন দিনে স্বপ্ন ঝরা। ফুলগুলি হয় তোমায় নয়ার দেখে, নীরব ব্যথায় পথের ধুলায় ধুলো এঁকে এঁকে। ফুলগুলি হয় তোমায় নয়ার দেখে, নীরব ব্যথায় পথের ধুলায় ধুলো এঁকে এঁকে। তাই তো মুখা এ গান আমার হয় না কিছুতে, প্রিয় তুমি নেই। ফাগুন দিনে স্বপ্ন ঝরা। হারিয়ে তুমি গেছো নিরুদ্দেশে, জানি না কোথায় গেছো, আছো কেমন বেশে। হারিয়ে তুমি গেছো নিরুদ্দেশে, জানি না কোথায় গেছো, আছো কেমন বেশে। নির্হারা এক পাখির মতো আজ খোঁজে তোমায় ক্লান্ত হয়ে পথের ধুলার মাঝ। নির্হারা এক পাখির মতো আজ খোঁজে তোমায় ক্লান্ত হয়ে পথের ধুলার মাঝ। নয়ন জলে যায় গো ভেসে বসন্ত মোর সুধায় হেসে, তোমার কথা যে প্রিয় তুমি নেই। ফাগুন দিনে স্বপ্ন ঝরা গন্ধরাজে গন্ধে ভরা, আবার এলো অতীত দিনে সন্ধ্যাবেলা সে প্রিয় তুমি। ফাগুন দিনে স্বপ্ন ঝরা গন্ধরাজে গন্ধে ভরা, আবার এলো অতীত দিনে সন্ধ্যাবেলা সে প্রিয় তুমি নেই, প্রিয় তুমি নেই, প্রিয় তুমি নেই। ধন্যবাদ। বাহ! গানটি দাদা অনেক ধন্যবাদ। গানটি শুনছিলাম। গানটি মানে তবলা থাকলে আমার মনে হয় যে গানের হ্যাঁ, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যেত। কি তালে করেছেন এই গানটি? এটা দাদরাতে গেছে 1 2 হ্যাঁ, 3 4 দাদরা। 5 6 এর, হ্যাঁ দাদরাতে গেছে। রাইট, রাইট, রাইট। কিন্তু দাদরা। গানটার রেকর্ডিং এর কাজ স্টুডিওতে হচ্ছে। তো বাহ! আমি বাহ! লোভ সামলাতে পারলাম না যে ঈদ ঈদ আড্ডায়
হুম, একটু শব্দ চয়ন, একটু সুর সংযোগ, এটা একটু না, না, ঠিক লোক আছে, সামলাতে ঠিক আছে। পারলাম না। না, না, না। যে আসলে অসুস্থতাও যে দাদা আপনাকে কি- আপনাকে কিষানদা, অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, কিষানদা, কোনো কোনো হ্যাঁ, হ্যাঁ, সময় হ্যাঁ। অসুস্থতাও আশীর্বাদ, কোনো কোনো সময় নিশ্চয়ই, নিশ্চয়ই। অসুস্থতাও আশীর্বাদ হয়ে আসে। আমি যদি অসুস্থ না হতুম, আর রীতি যদি আমাকে না বলতো যে আপনি গান লিখেন, আমি লিখতাম না। হ্যাঁ, তো অনেকগুলা গান লেখা হয়ে গেছে, অনেকগুলা অসুস্থতাও এটাকে আশীর্বাদ স্বরূপ রয়ে গেছে। স্বরূপ। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ। আর আমি আপনার এই লেখালেখিকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছি। আপনি আরো লিখতে থাকবেন, আরো গান যেন আমরা পাই। আর এই লেখালেখিটা অবশ্যই, যেন ধন্যবাদ। বন্ধ না হয়। কারণ আপনি একজন গুণী মানুষের, গুণী ওস্তাদের ছেলে। সে হিসেবে কিছু প্রতিভা তো আপনার ভিতরে রয়েই গেছে জন্মগতভাবে। তো সেই জায়গাটাতে আমরা চাই যে আরো কিছু নতুন, নতুন কিছু সৃষ্টি হোক। আগামী প্রজন্ম যেন এই সৃষ্টির ভিতরে থাকতে পারে। আর আপনার অসংখ্য আ শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাদের ভিতরে আপনি এই বিষয়গুলো দিয়ে দেবেন। আমি চাচ্ছি যে তারাও আলোকিত হোক, যে এই পরম্পরাটা যেন থেকে যায়। এটা ভীষণ দরকার। একদম তো সত্যি অনেক কথা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আলোকিত মানুষ এই হতে হলে এই কাব্য চর্চার মধ্যে থাকতে হবে। শিল্প সাহিত্য, কবিতা, গান, গল্প, এগুলোর মধ্যে তো সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্য চর্চা না করলে, যদি এই ফেসবুকের মধ্যে এই ইউটিউব দেখে, এটা দেখে, ওটা দেখে, ওগুলা দেখে আসলে ভালো মানুষ হওয়া যায় না। আমি খুব বিনয়ের সাথে বলছি, ভালো মানুষ হতে হলে নিজের দেশকে, নিজের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। সেটার জন্য সবারই উচিত সুস্থ সাংস্কৃতিক চর্চা করা। ধন্যবাদ। আমার যেটা মনে হচ্ছে যে আড্ডা অনেক জমেছে। আমি একটু কয়েকটা কমেন্ট শোনাবো, তারপরে আমি আসবো রমজান মাহমুদ, আপনার কাছে আসবো। আমাদের সময় একেবারে শেষের দিকে। অনেকেই বলছেন যে অনুষ্ঠানটা আরেকটু সময় করলে ভালো হয়। আসলে আমাদের সময় পারমিট করে না, একটু ঝামেলা হয়। তো আমাদের সাথে রয়েছেন লক্ষ্মীপুর থেকে রয়েছে উদয়। লিখেছেন যে অনুষ্ঠান দেখছি। অনেক ধন্যবাদ আজকে অতিথিবৃন্দকে এবং আজকে সঞ্চালককে, নির্মলা চ্যানেলকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। সাথে আছি, খুব ভালো লাগছে। আর আমাদের সাথে রয়েছেন মুস্তাফা, উনি রয়েছেন আমাদের সাথে রংপুর থেকে। লিখেছেন যে অনুষ্ঠান দেখছি রংপুর থেকে। আমরা নির্মলা চ্যানেলের নিয়মিত দর্শক। চমৎকার লাগে, কারণ এই চ্যানেলটি আমাদের সব অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পীদের, সাহিত্যিকদের এনে একটি মনোরম অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমরা খুব উপভোগ করি। আমাদের ঈদের যে একঘেয়েমিত্ব ছিল, আমরা বাইরে যেতে পারিনি যারা, তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হচ্ছে গ্রিন বাংলা চ্যানেল। আসলে অনেক ধন্যবাদ, আপনারা রয়েছেন আমাদের সাথে, অনুষ্ঠান দেখছেন। আর আজকে দুজন গুণী লোক কিন্তু আমাদের সাথে রয়েছে, গানও শুনছেন, আর অনেক কমেন্ট করেছেন, অনেক সাথে রয়েছেন। অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের সাথে সিলেট থেকে রয়েছেন বিকাশ, লিখেছেন যে আমি সিলেট থেকে অনুষ্ঠান দেখছি। কিষানদাকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। গুণীদের শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সাথে আছি, চমৎকার হচ্ছে, আরো গান শুনতে চাই, আরো কবিতা শুনতে চাই। নিশ্চয়ই সময় যদি পারমিট করে, তাহলে আমরা আরো কবিতা শুনবো, আরো গান শুনবো। সাথে থাকুন। যশোর থেকে রয়েছেন বিধু এবং মনোজ, লিখেছেন যে আমরা যশোর থেকে অনুষ্ঠান দেখছি। চমৎকার আয়োজন, উপস্থাপনা সুন্দর হচ্ছে এবং গানও খুব সুন্দর হচ্ছে, কবিতাও শুনছি, খুবই চমৎকার। এক কথায় আজকে ঈদ আনন্দ আড্ডা জমে গেছে, আমরা সাথে আছি। তো অনেক ধন্যবাদ, আপনারা রয়েছেন যশোর থেকে, সাথে থাকুন। আমাদের সাথে চট্টগ্রামের বাঁশখালী থেকে রয়েছেন পঙ্কজ এবং আসিফ, লিখেছেন যে আমরা বাঁশখালী থেকে অনুষ্ঠান শুনছি। আজকের কবি আমাদের এলাকার লোক। আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, শিল্পীকে অভিনন্দন এবং গ্রিনমালা চ্যানেলকেও শুভেচ্ছা। সকল দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, সাথে আছি। চমৎকার অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, সাথে থাকবেন। আশা করি আরো ভালো লাগবে। সাথে থাকবেন আপনারা। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন টেকনাফ থেকে রয়েছেন দেবদাস এবং বিভাস, লিখেছেন আমরা টেকনাফ থেকে অনুষ্ঠান দেখছি। যদিও এখানে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে অনুষ্ঠান দেখতে ভালোই লাগছে। গ্রিন বাংলা চ্যানেল সহ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, সাথে আছে। আচ্ছা, টেকনাফ থেকে রয়েছেন, তো অনেক ধন্যবাদ। আমাদের সাথে নওগাঁ সাফার থেকে রয়েছেন শাহানা এবং ফজিদ, লিখেছেন যে আমরা সাফার থেকে অনুষ্ঠান দেখছি। গ্রিন বাংলা চ্যানেলকে ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। চমৎকার গান হচ্ছে, কবিতা হচ্ছে, উপস্থাপনা নিয়ে কথা হবে না। নির্মাণা চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো সাথে থাকুন, অনেক ধন্যবাদ। সাথে আছি আমরা সবসময় আপনাদের একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আর দাদা কথা বলেছেন মনে মনে যে শুদ্ধ সংস্কৃতি চর্চা করতেই হবে।
তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, এটা কিন্তু খুব দরকার। তো রমজান মাহমুদ, একটি কথা একটু জানতে চাইবো আপনার কাছে, যে দাদা যেমনটি বলছিলেন যে শুদ্ধ সংস্কৃতির চর্চা, তো আমরা দেখেছি যে বারবার এই বাংলাদেশে শুদ্ধ সংস্কৃতির চর্চা করতে গেলেই একটি বাধার সম্মুখীন কিন্তু আমরা মাঝে মধ্যে হয়ে যাই। তো এই বাধাগুলো মানে অপসারণ করার দায়িত্ব কিন্তু আপনাদের, যারা আপনারা লেখক কবি রয়েছেন, কারণ আমরা জানি যে আপনাদের কলম কিন্তু অস্ত্রের থেকেও শক্তিশালী, সমাজ পরিবর্তন করতে পারেন আপনারা। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি দু চারটি কথা বলেন, একটু আনমিউট করে কথা বলবেন, একটু আনমিউট করতে হবে আপনার মাইক্রোফোনটি একটু অফ করা আছে, অন একজন করতে হবে। হ্যাঁ, মানুষ বলুন। পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য অবশ্যই তাকে সংস্কৃতিবান হতেই হবে। আগে মানুষ, এবং এই প্রকৃত মানুষ হতে গেলে অবশ্যই তাকে সংস্কৃতির সাথে থাকতে হবে। একটা সংস্কৃতি কিন্তু একজন মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে। আসলে আমরা এক একজন এক এক পথের মতের থাকতে পারি, কিন্তু সংস্কৃতি আমাদের বাঁচার জন্য, মানুষ হয়ে বাঁচার জন্য, পৃথিবীতে আমার যে অন্য প্রাণী থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অবশ্যই আমাকে সংস্কৃতির সাথেই থাকতে হবে। এখানে আহ এই যে সুস্থ সাহিত্য সংস্কৃতির ভেতর দিয়েই কিন্তু আমাদের আসলে বেঁচে থাকতে হয়, না হলে অন্য প্রাণীর সাথে আমাদের বাঁচার আর তেমন কোনো পার্থক্য থাকে না। খাওয়া, ওরাও খায় আমরাও খাই, ওরাও মরে আমরাও মরি, এর ভেতরে কিন্তু আর কোনো পার্থক্য থাকে না। ওই আমরা হয়তো একটু কথা বলতে পারি, ওরাও ওদের ভাষায় কথা বলে, কিন্তু মূল পার্থক্য কিন্তু এখানে আহ সংস্কৃতি। আমরা আমাদের জীবনকে সঠিকভাবে এবং আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের অবশ্যই একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে আসলে গড়ে উঠতে হবে। এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি একজন মানুষকে আসলে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। এখানে আপনি বলছিলেন এই যে এটার ইয়া করার, এর থেকে আমরা মুক্তির উপায় কি? এই যে বাধা আসে বিভিন্ন সময়, এই বাধা থেকে মুক্তির একমাত্র উপায় আমি মনে করি সংস্কৃতি চর্চা। এখানে সাহিত্য পাঠ করতে হবে। কেউ লেখক হবে এটা না, লেখক হতে হবে, সবাইকে লেখক হতে হবে এটা না, লেখক সবাই হবে না, কিন্তু সাহিত্য সবাইকে এক সুন্দরে ভরে তুলবে। সারা জীবন কিন্তু এই সাহিত্যের ভেতর দিয়ে থাকতে হবে, বই পাঠের ভেতর দিয়ে থাকতে হবে, এই যে গান শুনতে হবে, তাদের ভালো ভালো বইয়ের ভেতরে থাকতে হবে। আসলে তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবো, মানবিক হয়ে উঠতে পারবো। আমরা আমাদের ভেতরে মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে পারবো, এবং এটাই আসলে মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব বলে আমার মনে হয়। আমাদের আসলে আচ্ছা, অনেক পরিপূর্ণ ধন্যবাদ। সাহিত্যের ভেতর দিয়ে থাকতে হবে, বই পড়তে সংস্কৃতির হবে, ভেতরে রাইট, থাকতে এটা হবে। হচ্ছে বড় ব্যাপার, থাকতে হবে। তো আমরা একেবারে শেষের দিকে, তো কোন কবিতাটি শুনবো? আহ, একটি কবিতা শোনাবেন, এটাই শেষ কবিতা হবে। রমজান মাহমুদ, আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? যে আমরা একটি না, কবিতা আমি শুনবো, এই কবিতাটি, বলেন। হ্যাঁ, এই কবিতাটি শোনাবেন। এই কবিতাটি আজকের অনুষ্ঠানের জন্য শেষ কবিতা, আর সময় পাচ্ছি না, তো একটি কবিতা আচ্ছা শোনান আচ্ছা, হ্যাঁ আপনি। হ্যাঁ, ঠিক আছে। আহ ওই একটা লেখার শিরোনাম হচ্ছে মানুষ। বাহ। ঠিক এই মাথাটায় কাজ করে যায় চিন্তা করার আছে যত দিক, শোনার কথা সব শুনে কি, দেখার কথা সব দেখে কি, বলার কথা সব বলে কি, হয় কি আন্তরিক, সাজে মানবিক, হয়তো গলায় আটকে থাকে লম্বা লোহার একটা চিকন শিক, হাতটা নিজের নিয়ন্ত্রণে নাকি কারো কথা শুনে, সকাল বিকাল যা ধরার তা ধরে না, যা করার তা করে না, যেটা প্রাসঙ্গিক, নাকি আবার ভিক্ষা চেয়ে কুড়ায় লজ্জাধিক, পাকস্থলী কাজ কি করে, নাকি শুধু খাদ্য ভরে হজম করে, বুক কখনো বারুদ জ্বালায়, এই জ্বালানো হয়তো স্বাভাবিক, মেরুদণ্ড সোজা আছে নাকি বেঁকে অন্য ধাঁচে সাজ নিয়েছে, আস্তে করে একটু টোকা মারলে হঠাৎ কেউ বা ধরে ভেঙে চুরে গুঁড়ো হয়ে মাটির সাথে লেপ্টে থাকে, হয়তো মাথা ঘুরে পড়ে, ঘটলে এমন এই জীবনে হবে সেটা খুব মর্মান্তিক, দুই পা যেমন সোজায় দাঁড়ায়
পথটা খুঁজেই সামনে বাড়ায়, চলতে আবার লেজের মতন, পোশাক পরেই নিজের পতন, নিজে ডাকে, হয়তো বা কেউ কারো পায়ে মাথা গুঁজে, আর পা চেটে মধু খুঁজে। ঠিক। ধন্যবাদ সবাইকে। বাহ 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 বাহ! অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আমাদের তরুণ কবি রয়েছেন নিতাই দাস। উনি ঢাকা থেকে যুক্ত আছেন। লিখেছেন খুব সুন্দর আলোচনা, অসাধারণ আয়োজন। নিতাই দা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন। আপনার কাব্যচর্চা নিশ্চয়ই ভালো চলছে। কোনো একটা অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনার সাথে। ভালো থাকুন, শুভেচ্ছা নেবেন। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি একটু বলে রাখি যে আমাদের প্যানেলকে বলবো লিঙ্কটা একটু দেখানোর জন্য। হ্যাঁ, আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, গ্রিন বাংলা টক শো। যদি লেখেন ইউটিউবে যে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু আজকের অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো অনুষ্ঠান চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো সময় অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আর আমাদের ফলো করবেন। আরেকটি কথা বলে রাখি যে যারা আজকে কিন্তু আমি এই অনুষ্ঠানটি আমাদের বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে কিন্তু আমরা অ্যাড করেছি, শেয়ার করেছি। তো যারা আপনারা এখানে কবিতা পাঠ করতে চান বা আপনাদের নিয়ে আমরা অনুষ্ঠান করবো, সাহিত্য আড্ডা একটা অনুষ্ঠান আছে, তো আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনারা যদি কমেন্ট করে যোগাযোগ করবো। আর যদি জিবি চ্যানেল মেইলের মাধ্যমে যারা যুক্ত হবেন, ঠিকানাটি বলে দিচ্ছি, gbchannel24@gmail.com। এই ইমেইলেও যদি আপনারা যোগাযোগ করেন, আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনারা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের কবিতা পাঠ এবং আপনাদের যে প্রকাশনা রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারবেন। অনেক ধন্যবাদ সবাইকে। তো মনিরুল মনি দাদা, একেবারেই শেষের দিকে চলে এসেছি। কোন গানটি শোনাবেন? আসলে শেষ কথা বলতে চাই না। আপনি হ্যাঁ, আসলে আড্ডাটা শেষ হয়ে গেল তো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, সবকিছুরই তো শেষ আছে। তো আপনি ভৈরবী একটা রাগিনীর নাম বলেছিলেন, সেটা রাগ নয়, রাগিনী। তো ভৈরবীর আচ্ছা, উপর একটা গান করার লোভ সামলাতে পারছি না। তো হ্যাঁ, একটা নিশ্চয়ই ভৈরবের নিশ্চয়ই। উপর একটা অতুল প্রসাদ সেনের একটি গান আমি এখন করছি ঝাপতালে। সে ডাকে আমারে, সে ডাকে আমারে, বিনা সে সখারে, রহিতে মন না রে, সে ডাকে আমারে, বিনা সে সখারে, রহিতে মন না রে, সে ডাকে আমারে, সে ডাকে, প্রভাতে যারে দেখিবে বলি, দ্বার খোলে কুসুম কলি, প্রভাতে যারে দেখিবে বলি, দ্বার খোলে কুসুম কলি, কুঞ্জে ফুকারে ওলি, কুঞ্জে ফুকারে ওলি, যাহারে বারে বারে, সে ডাকে আমারে, বিনা সে সখারে, রহিতে মন না রে, সে ডাকে ঝড় কলকণ্ঠ গীতি বন্দে যাহারে, শৈল বন পুষ্পকুল নন্দে যাহারে, নির্ঝর কলকণ্ঠ গীতি বন্দে যাহারে, শৈল বন পুষ্পকুল নন্দে যাহারে, যারো প্রেমে চন্দ্র তারা কাটে নিশি তন্দ্রহারা, যারো প্রেমে চন্দ্র তারা কাটে নিশি তন্দ্রহারা, যারা প্রেমের ধারা, যারা
এসেছে শতধারে, সে ডাকে আমারে বিনা শেষ প্রাণে। রহিতে মন নারে, সে ডাকে আমারে বিনা শেষ প্রাণে। ধন্যবাদ সবাইকে বাহ কষ্ট করে বাহ বাহ শোনার বাহ জন্য। বাহ অনেক ধন্যবাদ হ্যাঁ, দাদা। একেবারে আমরা দুটি শেষ কথা বলার একটা সুযোগ দেবো, 1 মিনিট সময় পাবেন। তো প্রথমে রমজান মাহমুদ, অনুষ্ঠান সম্পর্কে একেবারে দর্শকদের উদ্দেশ্যে 1 মিনিট সময় পাবেন। আজকে অনুভূতিটা বলবেন আর কি, আপনার শেষ কথা। আহ, আপনারা যারা আমাদের এই আয়োজনটা শুনেছেন, আমাদের কথা শুনেছেন, গান শুনেছেন এবং সুন্দর সঞ্চালনার কথা শুনেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভেতর দিয়েই এরকম গ্রিন বাংলা চ্যানেলের এই আয়োজনটা সার্থক হয়েছে এবং হবে। এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, গ্রিন চ্যানেল বাংলার পক্ষে থাকবেন, অনুষ্ঠান শুনবেন এবং এরকম আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। যারা মন্তব্য করেছেন, কথা শুনেছেন, সবাইকে আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সর্বশেষে গ্রিন বাংলা চ্যানেলকে আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমার কথা। আচ্ছা, অনেক ধন্যবাদ। মনিরুল মনি দাদা, একেবারেই 1 মিনিট। আজকে আজকে যারা কষ্ট করে এই সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্যে যারা সম্পৃক্ত ছিলেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, বাংলা ভাষাটা আমাদের অনেক দামি। এই দামি ভাষাটাকে আমাদেরই মূল্যায়ন করতে হবে। কেন? আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের হাতে তুলে দেওয়ার দায়িত্বটা আমাদের। গ্রিন বাংলা চ্যানেল এর সাথেই সম্পৃক্ত আছি আমি বেশ বছর ধরে। এখানে সুস্থ, সুন্দর সব টপিকস গুলা নিয়ে চলে আসে। তো আপনারা কোথায় যাবেন, কি করবেন না করবেন, এটা আপনারা এগুলো চর্চা না করে অন্য কিছু করতে পারেন, কিন্তু সেখানে কোনো লাভ হবে না, সেখানে কোনো কিছু পাবেন না, সেখানে শুধু দিয়েই যাচ্ছে। মহাজাগতিক কোনো ছন্দ যদি পেতে চান, আধ্যাত্মিক যদি কোনো কিছু করতে চান, রাখতে চান, তাহলে আপনাকে সুস্থ সাংস্কৃতিক বিকাশের কোনো ছাড়া কোনো গতান্তর নেই। তো আমি এই কিষান দাদাকে আমি চিনি অনেকদিন ধরেই, খুব ভালো লাগে এটা। মুষ্টিমেয় কিছু নিয়ে দেখুন, এখানে দলমত খুব গোষ্ঠীটা খুব বড় হতে হবে তা না। রবীন্দ্র ঠাকুরের একটা কথা দিয়ে শেষ করছি আজকের বক্তব্য। বিধাতার রাজ্যে ভালোর সংখ্যা অল্প বলেই ভালো। সেই ভালোর পরিমাণ যদি বেশি হতো, তাহলে সেই ভালো নিজেই হয়ে যেত মাঝারি। ভালো জিনিস একটু অল্পই হয়। সবাইকে ধন্যবাদ। দারুণ। শেষ কথাটা খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তো আমি একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের যে বিশেষ ঈদ আনন্দ ছিল, আজকের বিষয় ছিল ঈদ আনন্দ আড্ডা। তো আমাদের সাথে যুক্ত ছিলেন মনিরুল মনি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আর সাধারণ সম্পাদক ইউএনআইএসবি নরসিংদী। উনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, সাভার থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আর আমাদের সাথে ছিলেন রমজান মাহমুদ, বিশিষ্ট লেখক সম্পাদক কিশোর কাগজ, উনি ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন। তো আপনাদের দুজনকে এই ঈদের দিনে সময় দেওয়ার জন্য গীতমালা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের স্ব জায়গায় যে চর্চাটি করছেন এটা যেন অব্যাহত থাকে। আর দর্শক শ্রোতা, আপনারা সারা দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত ছিলেন এবং আছেন এখনো। তো আপনাদের সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা রইল। গীতমালা চ্যানেলের সাথে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।